জলবায়ু পরিবর্তনের চরম সংকটে কেমন আছে আমাদের পৃথিবী। ওসিও কীভাবে মানুষের খালি চোখের আড়ালে থাকা প্রকৃতির এক অদ্ভুত রহস্য উন্মোচন করল। প্রথমবারের মতো পৃথিবীর উদ্ভিদকে সরাসরি শ্বাস নিতে দেখা এবং কৃষিক্ষেত্রে এক অভাবনীয় বিপ্লবের অবিশ্বাস্য গল্প থেকে শুরু করে এই লাইফ সেভিং মিশন কীভাবে মানুষের অবহেলায় ধ্বংস হতে চলেছে, এই সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2020 সালে আমেরিকার পশ্চিমাঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটনের জঙ্গলগুলো অনবরত শুকিয়ে যাচ্ছিল এবং আবহাওয়া দপ্তর অনুমান করছিল যে পরিস্থিতি বেশ খারাপ হতে পারে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে পরিস্থিতি যে এতটা ভয়াবহ রূপ নেবে তা কেউ ভাবতে পারেনি। তীব্র উষ্ণ বাতাস এবং শুকনো মাটির কারণে বনের ছোটোখাটো আগুন বিশাল দাবানলের রূপ নেয়, যার ফলে হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়, বহু শহর ধোঁয়ায় ঢেকে যায় এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের চেনা এলাকা ছেড়ে চলে যেতে হয়। তবে এই বড় বিপর্যয় শুরু হওয়ার আগেই বিজ্ঞানীরা একটা অদ্ভুত সংকেত পেয়েছিলেন। পৃথিবী থেকে প্রায় 700 কিলোমিটার উঁচুতে মহাকাশে আবর্তনরত একটা স্যাটেলাইট থেকে দেখা যায় যে ওইসব এলাকার গাছপালা স্বাভাবিক নিয়মে সালোকসংশ্লেষ করতে পারছে না এবং তাদের জৈবিক সক্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে। এই পরিবর্তন মানুষের খালি চোখে ধরা পড়ার মতো ছিল না, কিন্তু মহাকাশে থাকা স্যাটেলাইট তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই বিজ্ঞানীরা বুঝতে শুরু করে যে স্যাটেলাইটগুলো এখন আর শুধু ছবি তোলার যন্ত্র নয়, বরং এগুলো পৃথিবীর জৈবিক গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করেছে। এই প্রযুক্তির নামই হলো অরবিটিং কার্বন অবজারভেটরি বা সংক্ষেপে ওসিও, যাকে অনেক বিজ্ঞানী পৃথিবীর স্বাস্থ্য পর্যবেক্ষণ সিস্টেমও বলে থাকেন। যখন জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের চিন্তা দ্রুত বাড়ছিল, সেই সময় ওসিও মিশনের সূচনা হয়েছিল। 1990 থেকে 2000 সালের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ক্রমাগত সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছিল এবং বিজ্ঞানীরা জানতেন যে কার্বন ডাই অক্সাইডই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। কিন্তু সবথেকে বড় সমস্যা ছিল মানুষের কাছে গ্লোবাল কার্বন মুভমেন্টকে নিখুঁতভাবে ট্র্যাক করার মতো কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা ছিল না। বনভূমি, মহাসাগর, শিল্প কলকারখানা এবং শহরগুলো ঠিক কী পরিমাণে কার্বন শোষণ বা নির্গমন করছে তার কোনো বিস্তারিত বৈশ্বিক চিত্র ছিল না। নাসার এমন একটা প্রযুক্তির প্রয়োজন ছিল যা পুরো গ্রহের কার্বন অ্যাক্টিভিটির ওপরে নজর রাখতে পারবে। এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম নেয় অরবিটিং কার্বন অবজারভেটরি মিশন। 2009 সালে প্রথম স্যাটেলাইট OCO-1 লঞ্চ করা হয়েছিল। নাসার জন্য এই মিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে উন্নত ইনফ্রারেড স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়েছিল, যা বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন নিখুঁতভাবে পরিমাপ করতে পারত। তবে লঞ্চের মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটা বড় বিপর্যয় ঘটে যায়। রকেটের প্রোটেক্টিভ ফায়ারিং আলাদা হতে না পারায় এবং অতিরিক্ত ওজনের কারণে রকেটটা প্রয়োজনীয় গতি অর্জন করতে পারেনি, ফলে পুরো মিশনটি প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায় এবং নাসা তাদের বহু বছরের পরিশ্রম ও কোটি কোটি ডলার বিনিয়োগ হারিয়ে ফেলে। এই বড় ব্যর্থতা সত্ত্বেও বিজ্ঞানীরা মিশনটা বন্ধ করেননি, কারণ তারা জানতেন যে আগামী দিনে জলবায়ু পর্যবেক্ষণের জন্য এই প্রযুক্তির প্রয়োজনীয়তা আরও বাড়বে। অবশেষে 2014 সালে নাসা OCO-2 লঞ্চ করে। এবার মিশনটা সম্পূর্ণ সফল হয়। স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে OCO-1 এবং 2 এর স্পেয়ার হার্ডওয়্যার দিয়ে তৈরি হয় OCO-3, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্থাপন করা হয়েছে। এর ফলে নাসার কাছে এমন দুটো শক্তিশালী যন্ত্র চলে আসে যা অনবরত পৃথিবীর কার্বন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে পারে। এই OCO-2 প্রায় 700 কিলোমিটার উচ্চতায় সান সিঙ্ক্রোনাস অরবিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার মানে এই স্যাটেলাইট প্রতিদিন প্রায় একই রকম সানলাইট কন্ডিশনে পৃথিবীকে পর্যবেক্ষণ করে, যার ফলে আলাদা আলাদা দিনের ডেটা নিখুঁতভাবে তুলনা করা সহজ হয়ে যায়। অন্যদিকে OCO-3 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার কারণে ভিন্ন ভিন্ন কোণ এবং আলাদা সময়ে পর্যবেক্ষণ করতে পারে। এই দুটো সিস্টেমের সমন্বয়ে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের ডিটেল ছবি পেতে শুরু করেছেন। OCO-র কাজ দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে অত্যন্ত জটিল পদার্থবিজ্ঞান কাজ করে। যখন সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে আঘাত করে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ফিরে যায়, তখন বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলো সে আলোর কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নেয়। প্রতিটা গ্যাসেরই এই শোষণ করার ধরন বা প্যাটার্ন আলাদা হয়ে থাকে। যেমন কার্বন ডাই অক্সাইড ইনফ্রারেড আলোর কিছু নির্দিষ্ট অংশ শোষণ করে এবং OCO মূলত এই নির্দিষ্ট প্যাটার্নটাই শনাক্ত করে। তবে OCO-র সবথেকে বড় আবিষ্কারটা ছিল এমন কিছু যা নাসার বিজ্ঞানীরা নিজেরাও কখনো কল্পনা করেননি। মিশনটি মূলত কার্বন ডাই অক্সাইড ম্যাপিংয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু লঞ্চের পর বিজ্ঞানীরা ডেটার মধ্যে কিছু অস্বাভাবিক ইনফ্রারেড সিগন্যাল লক্ষ্য করেন। বিস্তারিত বিশ্লেষণে জানা যায় যে এই সিগন্যালগুলো সরাসরি জীবন্ত উদ্ভিদ থেকে আসছিল। ক্লোরোফিল যখন সূর্যের আলো শোষণ করে, তখন তার শক্তির একটা ক্ষুদ্র অংশ ইনফ্রারেড গ্লো হিসেবে বাইরে নির্গত হয়। এই মহাজাগতিক ঘটনাটাকে বৈজ্ঞানিক ভাষায় সোলার ইনডিউসড ফ্লোরোসেন্স বা সংক্ষেপে SIF বলা হয়।
এই আলো এতটাই মৃদু যে মানুষের খালি চোখে তা কখনোই দেখা সম্ভব নয়, কিন্তু ওসিওর শক্তিশালী সেন্সরগুলো তা অনায়াসে শনাক্ত করতে পারে। এর অর্থ হলো স্যাটেলাইটটি মহাকাশ থেকেই দেখতে পাচ্ছিল যে পৃথিবীর গাছপালা কতটা দক্ষতার সঙ্গে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালাচ্ছে। সহজ কথায় বলতে গেলে ওসিও প্রথমবারের মতো পৃথিবীর উদ্ভিদ জগৎকে সরাসরি শ্বাস নিতে দেখতে পাচ্ছিল। এই যুগান্তকারী আবিষ্কার কৃষি এবং পরিবেশ বিজ্ঞান উভয় ক্ষেত্রের ধারণাকেই পুরোপুরি বদলে দিয়েছে। আগে বিজ্ঞানীরা খরার পূর্বাভাস তখন পেতেন যখন মাটি শুকিয়ে যেত বা গাছপালা খালি চোখে দৃশ্যমানভাবে নষ্ট হয়ে যেতে শুরু করত। কিন্তু ওসিও দেখিয়েছে যে জলের অভাব বা অতিরিক্ত তাপ বাড়ার সাথে সাথে সবার আগে উদ্ভিদের সালোকসংশ্লেষের কার্যক্ষমতা দ্রুত কমতে শুরু করে এবং তারা এক ধরনের জৈবিক চাপে পড়ে যায়। এই সূক্ষ্ম পরিবর্তনটি স্যাটেলাইট সাথে সাথে ধরে ফেলে। ফলে এখন কোনো অঞ্চলে খরা আসার কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগেই তার আগাম সতর্কবার্তা পাওয়া যায়। ফ্ল্যাশ ড্রটের মতো বিপজ্জনক পরিস্থিতি, যা মাত্র কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে এসে পুরো ফসল ধ্বংস করে দিতে পারে, সেগুলো আগে থেকে অনুমান করা এখন আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছে। এই প্রযুক্তির সবথেকে বড় সুবিধা পাচ্ছে কৃষিখাত। বিশ্বের খাদ্য সরবরাহ পুরোপুরি চাষাবাদের ওপর নির্ভরশীল এবং জলবায়ুর অস্থিরতার কারণে ফসলের সঠিক পূর্বাভাস দেওয়া আগে অত্যন্ত কঠিন ছিল। কৃষকেরা সাধারণত ব্যাংক লোন এবং ফিউচার কন্ট্রাক্টের উপরে ভিত্তি করে চাষাবাদের বড় সিদ্ধান্ত নেন। এমত অবস্থায় হুট করে ফসল নষ্ট হলে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ওসিও এর এই এসআইএফ ডেটা বিজ্ঞানীদের ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণের সম্পূর্ণ নতুন এক পথ দেখিয়েছে। ওসিও প্রযুক্তি সাপ্লাই প্ল্যানিং, গ্রিন মার্কেট এবং কৃষি বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে জিও পলিটিক্যাল মনিটরিং ক্ষমতা অনেক বেশি। এই স্যাটেলাইট কার্বন নির্গমন এমন নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে যে এর মাধ্যমে কোনো দেশের নতুন পাওয়ার প্ল্যান্ট চালু, ভারী শিল্প উৎপাদন বৃদ্ধি বা দ্রুত নগরায়নের মতো লুকিয়ে রাখা শিল্প কাঠামো এবং খনিজ সম্পদের ব্যবহার পরোক্ষভাবে ফাঁস করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ওসিও এর ডেটা অত্যন্ত জরুরি। প্রতি বছর পৃথিবী 100 কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ ও নির্গমন করে। বনভূমি, মহাসাগর ও মাটি কার্বন সিঙ্ক হিসেবে কাজ করলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ব্যবস্থাগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। ওসিও এর পর্যবেক্ষণে দেখা গেছে আমাজন রেনফরেস্টের মতো বড় ইকোসিস্টেমে খরা অতিরিক্ত তাপমাত্রা জনিত চাপের কারণে কার্বন শোষণের ক্ষমতা কমছে, যা পৃথিবীর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে। গ্লোবাল ক্লাইমেট মডেলের ভবিষ্যৎ পূর্বাভাসের জন্য এই কার্বন চক্রের তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। মাত্র $50 মিলিয়ন নির্মাণ ব্যয় এবং অত্যন্ত কম পরিচালন খরচের এই মিশনটি কৃষি, দুর্যোগের পূর্বাভাস এবং পরিবেশগত নজরদারিতে অনবদ্য অবদান রাখছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফসলের সঠিক পূর্বাভাসের মাধ্যমেই এর পুরো খরচ উসুল করা সম্ভব। এত সাফল্য সত্ত্বেও 2025 সালের নাসার প্রস্তাবিত বাজেটে ওসিও প্রোগ্রামটি পুরোপুরি বন্ধের কথা বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী ওসিও 3 মিশন বন্ধ করা এবং সচল ওসিও 2 স্যাটেলাইটটিকে কক্ষপথ থেকে নামিয়ে বায়ুমণ্ডলে পুড়িয়ে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে, যা 2030 সাল পর্যন্ত সেবা দিতে পারত। বিজ্ঞানীদের মূল দুশ্চিন্তাটি হল মিশনটি বন্ধ হলে গত 10 বছরে বায়ুমণ্ডলীয় তথ্যের ধারাবাহিকতা ভেঙে যাবে, যা ভবিষ্যতের নতুন স্যাটেলাইটের ডেটা যাচাইয়ের জন্য অত্যন্ত জরুরি ছিল। তীব্র দাবদাহ, ফসলের ক্ষয়ক্ষতি এবং দাবানলের এই চরম সংকটে ওসিও স্যাটেলাইট পৃথিবীর জীবমণ্ডলের প্রকৃতি পরিস্থিতি বুঝতে সাহায্য করছে। এই প্রযুক্তি মানুষের জীবনধারণ, বৈশ্বিক অর্থনীতি এবং আমাদের সুন্দর গ্রহটাকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ওতপ্রোতভাবে জড়িত। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ওসিও স্যাটেলাইট সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর এটাও জানান যে এই স্যাটেলাইটটা কি নষ্ট করে দেওয়া ঠিক হবে। ধন্যবাদ।